গুড আফটারনুন এভরিওয়ান। নাম্বার টুর চ্যানেলে সকলকে স্বাগত। তো তোমরা কেমন রয়েছো? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আশা করছি খুব ভালো মতো প্রিপারেশন করছো। তোমরা বেশ মনোযোগ সহকারে পড়াশোনা করছো, এই আশা রেখেই আমি আজকে ক্লাসটি স্টার্ট করছি। তো আজকে আমাদের থার্ড ডে। আমরা আগের দুদিন পার্সেন্টেজ চ্যাপ্টারটি করেছি, পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারটি আমরা করেছি। আমরা পার্সেন্টেজের বেসিক কভার করেছি, বিভিন্ন বিভিন্ন রকম অঙ্কগুলো করেছি, বিভিন্ন টাইপ কভার করেছি। তো আজকে থেকে আমরা আরো বিভিন্ন টাইপ অঙ্ক করব। ঠিক আছে, বিভিন্ন টাইপের অঙ্ক আরো করব। আরো অনেক রকম টাইপ আমাদের বাকি রয়েছে পার্সেন্টেজের ক্ষেত্রে। তো আশা করছি তোমরা আগের দুদিনের ভিডিও দেখার পর এই ভিডিওতে এসছো। যারা যারা আগের দিনের ভিডিওগুলো দেখোনি, তাদের কাছে আমার এটাই সাজেশন হবে যে তোমরা আগের দিনের ভিডিওগুলি দেখো। কারণ সেখানে আমি বিভিন্ন রকমের বেসিক গুলো কভার করেছি, বিভিন্ন রকমের টাইপ ইউজ করেছি। যদি সেগুলো তোমরা ভালোভাবে না দেখে থাকো, তাহলে কিন্তু আজকের ক্লাস খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার জন্য কিন্তু এই ক্লাসটি অতটা বেনিফিশিয়াল হবে না। তো আমার কাছে তোমাদের কাছে এটাই আমার সাজেশন যে আগের দিনের ভিডিওগুলি দেখো, দেখার পর এই ভিডিওটি তোমরা দেখতে পাবো। আর আমরা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য এই সিরিজটি ফলো করছি। এর মাধ্যমে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম গুলো কভার হবে, আমরা জানি সেটা। তো আজকে থার্ড ডে। তো খাতা পেন নিয়ে বসছো তো সবাই, না শুধুমাত্র পপকর্ন নিয়ে বসেছো? পপকর্ন তো মাস্ট আমার ক্লাসে করার জন্য, আমার ক্লাসে যোগদান করার জন্য পপকর্ন তো মাস্ট। কিন্তু তার সাথে খাতা পেনটা হলেও বেশ ভালো হয় আর কি। যাই হোক, আজকে শুরু করা যাক। আজকে আমাদের থার্ড ডে। আজকে আমাদের থার্ড ডে, ঠিক আছে, পার্সেন্টেজের। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে, আমরা শুরু করব তার আগে একটা কোটেশন দিয়ে স্টার্ট করি, তাহলে ক্লাসটা বেশ মোটিভেটেড থাকবে, সবাই মোটিভেটেড থাকবে, ক্লাসে সবাই মোটিভেটেড থাকবে, আমিও থাকবো, যারা যারা ক্লাস করছো সকলে মোটিভেটেড থাকবে। ঠিক আছে, তো এখানে লেখা আছে দেখো, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট when talent doesn't work hard। এটার মানে হচ্ছে কি হয়, আমরা ধরে ফেলি অনেকে খুব ট্যালেন্টেড হয়, তারা কোনো সাবজেক্টে, হয় ম্যাথে, রিজনিং এ, ইংলিশে, জিকেতে, আমরা বলে থাকি তারা খুব ট্যালেন্টেড, তারা খুব ভালোভাবে সেটাকে ট্র্যাকেল করতে পারে, কোশ্চেন গুলো সলভ করতে পারে। তো আমরা বলি যে ওরা খুব ট্যালেন্টেড। কিন্তু একটা কথা মনে রাখবে, আমরা যদি পরিশ্রম করি, কঠোর পরিশ্রম করি, তাহলে কিন্তু সেই ট্যালেন্টকে কিন্তু বিট করতে পারবো। কিছু সময় যারা ট্যালেন্টেড হয়, তারা যদি পরিশ্রম কঠোরভাবে না করে, তাহলে কিন্তু তারা, যারা পরিশ্রম করছে বেশি, তাদেরকে বিট করতে পারবে না। অর্থাৎ হার্ডওয়ার্ক ইজ দ্য কি। হার্ডওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট যে কোনো কিছুকে ক্র্যাক করার জন্য। সেটা তোমার কম্পিটিটিভ এক্সাম হোক, তোমার বিজনেস হোক, বা যাই হোক না কেন, তোমাকে পাগলের মতো খাটতে হবে, পাগলের মতো পরিশ্রম করতে হবে, যাতে করে তুমি যেটা চাও সেটা তুমি পেতে সক্ষম হও। কারণ তুমি দেখো, বিরাট কোহলি হোক, সচিন তেন্ডুলকার হোক, তারা কি ট্যালেন্টেড নয়? অবশ্যই ট্যালেন্টেড। কিন্তু তারা যদি পরিশ্রম না করতো, তারা যদি কঠোর পরিশ্রম না করতো, তাহলে কি সচিন তেন্ডুলকার হতে পারতো? না বিরাট কোহলি হতে পারতো? হতে পারতো কি? পারতো না। তাহলে ওয়ার্কিং হার্ড ইজ টু মাচ ইম্পর্টেন্ট। পরিশ্রম করতে হবে খুব বেশি করে, এবং দেখবে পরিশ্রম করলে তার ফল অবশ্যই এক না একদিন কোনো না কোনো ভাবে হবেই। ঠিক আছে, তো স্টার্ট করা যাক আজকের ক্লাস। আজকে আমরা করবো রেশিও মেথড। ঠিক আছে, আজকে আমাদের হচ্ছে রেশিও মেথড। আমরা আগের দিন সাকসেসিভ মেথডটা শিখেছিলাম। যারা যারা সাকসেসিভ মেথডটি করনি, আমার কথা হচ্ছে সাকসেসিভ মেথডটা কিন্তু শিখে নাও, কারণ সাকসেসিভ মেথডটি কিন্তু বিভিন্ন রকম চ্যাপ্টারে কাজে লাগবে। কোন কোন চ্যাপ্টার? পার্সেন্টেজ তো সাকসেসিভ মেথড লাগছেই, এর সাথে প্রফিট অ্যান্ড লসে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, তোমার টাইম স্পিড ডিস্টেন্স, বিভিন্ন রকম চ্যাপ্টারে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন এই মেথডটা হবে। তো সাকসেসিভ মেথড কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ রেশিও মেথড। তো ঠিক আছে, দুটো কিন্তু সিমিলার টাইপের মেথড। ঠিক আছে, সিমিলার টাইপের মেথড মিনস একই রকমের অঙ্কগুলো কিন্তু দুটো দিয়ে করা যায়। অর্থাৎ কি বলতে চাইছি আমি, দেখো, রেশিও মেথড আজকে স্টার্ট করছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেথড। ঠিক আছে, রেশিও মেথড বা অনুপাত, রেশিও কি বলা হয়? অনুপাত। তো রেশিও মেথড আমরা স্টার্ট করছি।
এটা সিমিলার কাইন্ড অফ সাকসেসিভ মেথডের যে অঙ্কগুলো করা যায় সেই অঙ্কগুলোই, ঠিক আছে, সাকসেসিভ মেথড যে যে অঙ্কগুলো আমরা করি সেই অঙ্কগুলোই করা যাবে। তো এবার কথা হচ্ছে, স্যার আমরা যখন সাকসেসিভ মেথড জানি আর সাকসেসিভ মেথড দিয়েই যখন অঙ্কগুলো হয়ে যাবে, তাহলে আমরা শিখবো কেন? ঠিক আছে, এই এই কোশ্চেনটা সবার মনে থাকাটা স্বাভাবিক। তোমাদের মনে নিশ্চয়ই এই কোশ্চেনটা হচ্ছে যে স্যার তাহলে আমরা রেশিও মেথড শিখবো কেন, যেখানে সাকসেসিভ মেথড দিয়ে সব অঙ্ক হয়ে যাবে? হুম, তার কারণটা বলছি। আগে বলো, সাকসেসিভ মেথডের সূত্রটা কি ছিল? যখন a% আর b% ইনক্রিজ, পরপর দুটো পার্সেন্ট ইনক্রিজ হয় এ আর বি, তাহলে সাকসেসিভ মেথডটা হবে a প্লাস বি প্লাস ab বাই 100, তাই তো? এটাই তো ছিল সূত্র, এটাই তো সূত্র ছিল। কোনো সমস্যা? এটা তো আমরা শিখে এসেছি। এবং আমরা বলেছিলাম যে তাড়াতাড়ি করার জন্য এই দুটোকে যোগ করব, যোগ করার পর দশমিক করার পর এই দুটোকে গুণ করে বসিয়ে দেব, তাই তো? এই শর্ট ট্রিক্সটাও আমি আগের দিন শিখিয়েছি। এইবার আমরা কোন কোন ক্ষেত্রে সাকসেসিভ মেথড লাগিয়েছিলাম একটা এক্সাম্পল দিই। যেমন ধরো 15% ইনক্রিজ করছে, আবার 10% ইনক্রিজ করছে, তাহলে টোটাল কত ইনক্রিজ হবে? টোটাল কত ইনক্রিজ হবে? তখন কি করতাম? সাকসেসিভ মেথড দিয়ে অঙ্কটা আমি করতাম। এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্কও কিন্তু রেশিও মেথড দিয়েও করা যাবে, ঠিক আছে? কিন্তু আমরা শুধুমাত্র এই টাইপের অঙ্ক করব বলেই যে রেশিও মেথড শিখছি সেটা নয়। নিশ্চয়ই কিছু ক্যাটাগরি আছে, নিশ্চয়ই কোনো লাভ রয়েছে, তাই জন্যই আমি শেখাচ্ছি। আমি এমনি এমনি নিশ্চয়ই এমন কিছু শিখিয়ে দিব না যেটা দরকার পড়বে না, ঠিক আছে? কারণ আমরা জানি, সকলেই আমরা জানি, এখানে আমরা কোনো সাবজেক্টের প্রতি পিএইচডি করতে আসিনি। কম্পিটিটিভ এক্সাম মানে হচ্ছে এটা, আমরা সাবজেক্টটার প্রতি দখল আনবো ততটুকুই, যতটুকু না পরীক্ষায় লাগবে। তার থেকে বেশি আমি জেনে করব কি? তাহলে আমি পিএইচডি করতাম ওই সাবজেক্টটা নিয়ে, তাই তো? আমার কথা হচ্ছে যতটুকু দরকার ততটুকুটা শিখবো, কিন্তু সেটা বেস্ট ভাবে শিখবো, এমন করে যাতে পরীক্ষায় সব অঙ্কগুলো ইজিলি করতে পারি। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার আমার কথা হচ্ছে এটাই যে তাহলে কোন কোন অঙ্কগুলোর ক্ষেত্রে এটা দরকার পড়বে, কোন কোন অঙ্কগুলোর ক্ষেত্রে দরকার পড়বে। যেমন ধরো আমরা 14.28% বলেছে ইনক্রিজ হবে, তারপরে বলছে 62.5% ইনক্রিজ হবে, তাহলে টোটাল ইনক্রিজ কত? এবার কথা হচ্ছে স্যার এটা কি সাকসেসিভ মেথড দিয়ে করা যাবে? না, অবশ্যই করা যাবে। কিন্তু আমি কি বলেছিলাম, সাকসেসিভ মেথডের ক্ষেত্রে, সাকসেসিভ মেথডের ক্ষেত্রে ফার্স্টে এই দুটো যোগ করতে হবে, তারপর গুণ করতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা কি হচ্ছে সাকসেসিভ মেথডের সূত্রটা বের করছিলাম। কিন্তু একটা কথা তুমি আমাকে বলো তো, যে এটা যদি যোগ করতে যায়, নিয়ে গুণ করতে যায়, তাহলে কতটা টাইম আমার লাগবে? লাগবে তো? এটাকে যোগ করব, যোগ করার পর গুণ করব, নিয়ে এইভাবে বসাবো, তাহলে অনেকটা টাইম লেগে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাকে রেশিও মেথডটা শিখতে হবে, যাতে করে আমরা এটা খুব ইজিলি ট্যাকেল করতে পারি। আর কি, আমরা এখানে বলেছিলাম সাকসেসিভ মেথডের ক্ষেত্রে শুধুমাত্র ইনক্রিজ আর ইনক্রিজ যদি এরকম হয়, 15% ইনক্রিজ, তারপরে 10% ডিক্রিজ, মানে 15% বৃদ্ধি পাচ্ছে, 10% হ্রাস পাচ্ছে, তাহলে টোটাল ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, হলে কত হবে? ঠিক আছে, টোটাল বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, যদি পায় সেটা কতটা হবে, এটা জানার জন্য, ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে এখানে কি হচ্ছে, দুটোর জন্য বলেছি। যদি এরকম হয় 10% ফার্স্টে ইনক্রিজ হলো, তারপর আবার 20% ইনক্রিজ হলো, তারপর আবার 30% ইনক্রিজ হলো, তাহলে ওভারঅল কত ইনক্রিজ হচ্ছে? ওভারঅল কত ইনক্রিজ হচ্ছে? এই জিনিসগুলো জানার জন্য কিন্তু আমরা রেশিও মেথড ইউজ করব। এবার কথা হচ্ছে স্যার, এই যে বললেন যে, এই যে বললেন এই যে এগুলোর জন্য আমরা রেশিও মেথড ইউজ করব, এগুলো কি সাকসেসিভ মেথড দিয়ে হবে না? অবশ্যই হবে। যদি মানে ওরকম কেউ বলতে যেও না যে জানে যে স্যার এটা তো আমি সাকসেসিভ মেথড দিয়েও করতে পারবো, অবশ্যই করতে পারবে, আমি বলছি, স্বীকার করছি যে করতে পারবে, কিন্তু এটাতে অনেক টাইম বেশি লাগবে, ঠিক আছে? ইনক্রিজ বা ডিক্রিজে কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজেও করা যাবে,
ঠিক আছে, কিন্তু আমি এই জিনিসটা এখন সাকসেসিভ মেথড দিয়ে শেখাতে চাইছি না। এটা আমরা শিখবো প্রফিট অ্যান্ড লসে গিয়ে। এটা আমরা কখন শিখবো? প্রফিট অ্যান্ড লসে যখন আমরা চ্যাপ্টারটা করবো, তখন ইনক্রিজ আর ডিক্রিজটা কি করে সাকসেসিভ মেথড দিয়ে করতে হয় সেটা শিখবো। বুঝতে পেরেছি? তিনটা তিনটার জন্য সাকসেসিভ মেথডের একটা সূত্র রয়েছে। সাকসেসিভ মেথডের তিনটা দিয়েও সূত্র রয়েছে, আবার যে দুটো আমরা শিখেছি সেটা দিয়েও পড়েছে, ওটা আমি দেখাবো। কিন্তু পার্সেন্ট রেশিও দিয়ে করলে কি হচ্ছে, একবারে অঙ্কগুলো করা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যত অঙ্কে এগাবো তত বুঝতে পারবো কেন আমরা রেশিও মেথড শিখছি। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার দেখো রেশিও মেথডটা কি। ঠিক আছে, আমি একটু বলি যে রেশিও মেথডটা কি। এতক্ষণ বুঝলাম যে রেশিও মেথডটা কেন ইউজ করবো। ঠিক আছে, না হলে অনেকের মনে প্রশ্ন থাকবে যে স্যার আমাকে বেশি বেশি শিখিয়ে দিচ্ছেন, অত আমি শিখতে চাইছি না, আমি একটু অল্প শিখবো। কিন্তু শিখতে হবে বলে শিখাচ্ছে, ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার নাই। তো রেশিও মেথডটা কি? ধরো বলেছে ধরো বলেছে A% ইনক্রিজ করেছে। A% ইনক্রিজ করেছে। A% মানে কি? A ইন্টু 1/100 ইনক্রিজ, তাই তো? পার্সেন্টেজ থাকলে কি করতে হয়? 1/100 দিয়ে গুণ, তাই তো? এটা জানি, তার মানে কি A/100। এবার A/100 মানে এটার মানে হচ্ছে 100। আমি কি বলেছি প্রথম থেকে, 100টা হচ্ছে টোটাল। 100টা হচ্ছে টোটাল নাম্বার হোক বা যাই হোক, এটা হচ্ছে সম্পূর্ণ। 100র মধ্যে এ বৃদ্ধি পাওয়া, 100র মধ্যে এ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আগে টোটাল 100 ছিল, ইনক্রিজ হয়েছে এ, তাই জন্য 100 প্লাস এ হলো। বুঝতে পেরেছি? কি বললাম? A% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ফার্স্টে সংখ্যাটা ছিল 100, তার মধ্যে বৃদ্ধি পেয়েছে এ। ঠিক আছে, তাহলে এটা এখন হয়ে গেছে 100 প্লাস এ। বুঝতে পেরেছি? একটা এক্সাম্পল দিই। 10% হলো 10% ইনক্রিজ। 10% ইনক্রিজ মানে হচ্ছে 10/100। ঠিক আছে, এখানে একটু কাটাকুটি করে যাই, তো কত হচ্ছে 1/10। নিচেরটা কি বলেছি? টোটাল ধরবো। টোটাল টোটাল আগে কত ছিল? 10 ছিল। ইনক্রিজ কত হয়েছে? এটা এটা ইনক্রিজ হয়েছে, অর্থাৎ 1 ইনক্রিজ হয়েছে, তাহলে এখন কত হয়েছে? 10 প্লাস 1 11। কি বললাম? এটা আগে থেকে ছিল, প্রিভিয়াস এটা ছিল, ইনক্রিজ হয়েছে এটা, তাহলে এখন নাও কারেন্ট, কারেন্ট হচ্ছে এটা, কারেন্ট হচ্ছে এটা। 10 প্লাস 1 ইজ ইকাল টু 11। বুঝতে পেরেছি? আচ্ছা বলো তো তাহলে 25% কত হবে? 25% ইনক্রিজ হলো, 25% ইনক্রিজ হলো, এটার মানে কি হবে? 25% মানে কি 1/4। লিস্টটাতে ছিল লেখা, লিস্টটা আমরা ফার্স্ট দিন দিয়ে দিয়েছি। 25% মানে 1/4। কেউ কিন্তু কোশ্চেন করতে পারবে না যে 25% 1/4 কোথা থেকে আসলো। বুঝতে পেরেছি? আচ্ছা, তো 1/4, চারটে টোটাল। আগে 4 ছিল, এখন কত হয়েছে? 4। এটা কি হচ্ছে? 1 বেড়েছে, তাহলে 4 প্লাস 1 ইজ ইকাল টু 5। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার ধরো বলে দিল 20% ডিক্রিজ। এতক্ষণ আমরা ইনক্রিজ ইনক্রিজ করছিলাম, তাহলে এটা কত হবে? 20% মানে 1/5। টোটাল সবসময় বলেছি নিচেরটা, তো 5 ছিল আগে, এবার ডিক্রিজ করেছে। আগে করতাম ইনক্রিজের ক্ষেত্রে একটা বৃদ্ধি পেয়েছে বলতাম, এবার ডিক্রিজ বলেছে তো একটা হ্রাস পাবে। আগে 5 ছিল, 5 থেকে যদি 1 হ্রাস পাই তাহলে কত হবে? 4 হবে। বোঝাতে পেরেছি? তাহলে আগে কি হচ্ছে? আগে ছিল হচ্ছে তোমার 5। ঠিক আছে, আগে ছিল 5, এটা কি হচ্ছে? হ্রাস পেয়েছে বা ডিক্রিজ করেছে, একটা ডিক্রিজ করেছে, তাহলে কত হচ্ছে? 5 মাইনাস 1 ইজ ইকাল টু 4। এইটুকুটা শুধু রেশিও মেথড করার জন্য জানতে হবে। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? আমার তো মনে হয় না কোনো সমস্যা থাকা উচিত এখানে। এইটুকুটা বুঝতেই পেরেছি। ঠিক আছে, এইবার নেক্সট অঙ্কে আমরা চলে যাই। এখানে কি বলেছে দেখি। বলেছে দেখো, এই অঙ্কটা কিন্তু আমরা করে এসেছি। ঠিক আছে, কোথায় কোথায় করেছি? 23 নম্বরটা সাকসেসিভ মেথড দিয়ে আমরা অঙ্কটা অলরেডি করে এসেছি। আমরা এটা রেশিও মেথড দিয়ে করবো। এটা আমরা রেশিও মেথড দিয়ে করবো। বুঝতে পেরেছি? ফার্স্টে বলেছে 10% বৃদ্ধি হচ্ছে। 10% বৃদ্ধি মানে কত? 10% মানে হচ্ছে 1/10। ঠিক আছে, প্রিভিয়াস এটা ছিল, এখন কারেন্টে কত হচ্ছে? প্রিভিয়াস ছিল হচ্ছে 10। ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে 10%,
মানে 1 বৃদ্ধি পাচ্ছে, তো 10 প্লাস 1 কত হবে? 11। বুঝতে পেরেছি? সেম ভাবে এটা একবার হলো, এটা একবার হলো। সেকেন্ড বার বলেছে আবার বৃদ্ধি পাবে, সেকেন্ড বার বলেছে আবার বৃদ্ধি পাবে। সেকেন্ড বার বৃদ্ধি পাওয়া মানে কি? আবার 10% বৃদ্ধি পাচ্ছে, মানে এটাই, মানে আগে 10 ছিল, এখন হয়ে গেল 11। বুঝতে পেরেছি? কোন সমস্যা? এইবার কি করব? আমরা এটাকে গুণ করে দেব। কি করব? আমরা এটাকে গুণ করে দেব, এটাকে গুণ করে দেব। 10 10 গুণ করলে কত হয়? 100। 11 11 গুণ করলে 121। ঠিক আছে? ঠিক আছে? তাহলে কি হচ্ছে, প্রিভিয়াস ছিল 100, এখন হয়ে গেছে 121। তো কত বৃদ্ধি হয়েছে, কত বেড়েছে? 21 বেড়েছে, কারণ 100-র সাথে যদি আমি 21 যোগ করি তাহলে 121 পাবো। তাহলে আগে 100 ছিল, এখন 121 হয়েছে, তাহলে 21 বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে হচ্ছে 100-র মধ্যে 21 বৃদ্ধি পেয়েছে। হুম, এটা আমি কি পেয়ে গেলাম? ফ্র্যাকশন পেয়ে গেলাম বা ভগ্নাংশ পেয়ে গেলাম। ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ, ভগ্নাংশ বা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে পরিণত করতে গেলে কি করতে হয়? কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। শিখেছি, অনেকদিন আগে থেকে শিখেছি এটা। তাহলে 100 দিয়ে আমি গুণ করবো, করলে পার্সেন্টেজটা পেয়ে যাবো। 100 100 কেটে গেল, 21%। কত নম্বর অ্যান্সার? সি ফর চকলেট, চকলেট অ্যান্সার। তা বোঝাতে পেরেছি রেশিও মেথডটা? আরেকবার বলে দিই কি বললাম। রেশিও মেথড 10%, 10% বৃদ্ধি একবার হয়েছে, দুবার হয়েছে। তো 10% কি হচ্ছে? 1/10। এটা বলেছি সবসময় মেন সংখ্যা। প্রিভিয়াস ছিল 10, বৃদ্ধি কত পেয়েছে? 1। তাহলে 10-এর মধ্যে 1 বৃদ্ধি পাওয়া মানে 11। আবার 10-এর মধ্যে 1 বৃদ্ধি পাওয়া মানে 11, কারণ দুবার বলেছে। ঠিক আছে? দুটোকে গুণ করে দিলাম। 10 ইন্টু 10 100, 11 ইন্টু 11 121। ঠিক আছে? এবার 100-র মধ্যে 21 বৃদ্ধি পেয়েছে, 100-র মধ্যে 21 বৃদ্ধি পেয়েছে। ফ্র্যাকশন পেয়ে গেলাম। ফ্র্যাকশন থেকে আমি যদি পার্সেন্টেজে পরিণত করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করে ফেলবো। বোঝাতে পেরেছি? আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো। 24 নম্বর অঙ্কটাও আমরা আগের দিন করেছিলাম সাকসেসিভ মেথড দিয়ে, আজকে আবার করব রেশিও মেথড দিয়ে। বুঝতে পেরেছি? আচ্ছা, কি বলেছে দেখো, the number is increased by 20% and the increased number is increased again by 20%। মানে ফার্স্টে 20% বাড়ছে, তারপর আবার 20% বাড়ছে, অর্থাৎ কি 20% মানে কত? 1/5। প্রিভিয়াস কারেন্ট, প্রিভিয়াসে কত ছিল? 5 ছিল। কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, বেড়েছে, তাহলে 5-এর সাথে 1 কি হবে? যোগ হবে, 6। আবার সেম, আবার 20% বেড়েছে, কত ছিল? 5। বেড়েছে, ইনক্রিজ হয়েছে, মানে 5-এর সাথে আবার 1 যোগ হবে, 6। তাহলে এরকম কি বলেছি, এই দুটো গুণ হয়ে যাবে, এই দুটো গুণ হয়ে যাবে। গুণ করে নিচ্ছি, 25, 5 5 25, 6 6 36। কত বেশি ইনক্রিজ হয়েছে? কত বেশি? 11। 25 সাথে 11 যদি যোগ করি তাহলে 36 আসছে। ঠিক আছে? তো 25-এর সাথে 11 যদি আমি যোগ করি তাহলে 36 আসছে। 11 কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? 25-এর মধ্যে। 25-এর মধ্যে 11 বৃদ্ধি পেয়েছে। ফ্র্যাকশন আমার বেরিয়ে গেল, ভগ্নাংশ আমার বেরিয়ে গেল, ওটাকে আমি 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে। বুঝতে পেরেছি? তাহলে পার্সেন্টেজ গুণ করব আর চলে আসবে। 25-কে 100 দিয়ে গুণ করলে 4, তাহলে 44%। সি নম্বর অ্যান্সার। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তাই বুঝতে পারলাম যে সাকসেসিভ মেথড দিয়ে কিভাবে অঙ্ক করছিলাম, সেই অঙ্কগুলোকেই কিভাবে আমরা রেশিও মেথড দিয়ে করতে পারছি। ঠিক আছে? নেক্সট দেখো 26 নম্বর অঙ্ক। 25 বাদ চলে গেছে। আচ্ছা, 26 নম্বর অঙ্ক, মানে 25 বাদ। ঠিক আছে? 25 সংখ্যাটা আমার পছন্দ না, তো তাই মনে হয় বাদ চলে গেছে। যাই হোক, অঙ্কতে ফোকাস করি। কি বলেছে দেখো, কোন সংখ্যাকে প্রথমে 30% হ্রাস করা হলো। প্রথমে সংখ্যাকে 30% হ্রাস করা হলো। 30% মানে কত? 30% মানে হচ্ছে 30/100। তাই তো? শূন্য শূন্য কেটে গেল, তাহলে আসছে 3/10। এটা আসছে। তাহলে কি হচ্ছে, আবার 30% বৃদ্ধি করা হলো। 30% আমি বের করে নিয়েছি, কোনো সমস্যা নয়। এটা মনে রাখবে, বৃদ্ধি করা হলো, এখানে কিন্তু হ্রাস করা হলো, আর এখানে কিন্তু বৃদ্ধি। পরবর্তীতে আবার 10% হ্রাস করা হলো। 10% হ্রাস করা মানে 10% মানে 1/10। এবার হচ্ছে গুছাবো। কি গুছাবো?
প্রিভিয়াস কত ছিল আর কারেন্টে কত হলো। প্রিভিয়াস প্রথমে কি বলছে 30% হ্রাস, মেন সংখ্যা কত 10, মেন সংখ্যা 10। এখন কি হচ্ছে হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে মানে কি কি বলেছি, যদি হ্রাস পাই তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, মানে 10 মাইনাস 3 সমান সমান 0। ঠিক আছে, তারা বলেছে 30% বৃদ্ধি করা হলো। 30% বৃদ্ধি মানে সংখ্যা 10ই থাকবে, এবার বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়া মানে 10-এর সাথে 3 যোগ হয়ে যাওয়া, কারণ এটা ইনক্রিজ বলেছে বা বৃদ্ধি পাওয়া বলেছে। এটা বলেছিল তোমার হ্রাস করা, তাই 10 থেকে 3 বাদ দিয়েছিলাম। ঠিক আছে, বোঝা গেছে। এ অবশ্যই 10% হ্রাস করা হলো, আবার 10% হ্রাস করা হলো। 10% হ্রাস করা হলো মানে 10টা মেন ছিল, ভালো কথা বসিয়ে দিলাম, 10-এর সাথে হ্রাস যেহেতু হলো 1 বিয়োগ হয়ে যাবে। এটা যেহেতু কমে যাচ্ছে বা হ্রাস হয়ে যাচ্ছে তাহলে কিন্তু 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে কত আসছে, 10 ইন্টু 10 ইন্টু 10, 10 ইন্টু 10 ইন্টু 10, এদিকে 9 ইন্টু আচ্ছা এটা 10 আর 3 যোগ করলে 7 হবে। কত সুন্দর যোগ বিয়োগ করছি, কত সুন্দর যোগ বিয়োগ। আর তোমরা কেউ আমাকে বলছো না যে কি ভুল করেছি। এইভাবে হবে 10 ইন্টু 3 যোগ করলে 13, যাই হোক 9 ইন্টু 13 ইন্টু 7, তাই তো? আচ্ছা, এটা গুণ করলে কত হবে 1 0 0 0, এটা গুণ করলে তোমার 7 3 91, 91 আর 9, 9 9 9 একে 9, 9 9 81, 819। ঠিক আছে, কত বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে হচ্ছে 100 আর ওদিকে 81, 181 বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি তো পাইনি, কমেছে। আগে হায়ার ছিল, এখন হ্রাস পেয়েছে। এ বৃদ্ধি করছে বৃদ্ধি করছে বলে এটাকেও বৃদ্ধি বানিয়ে দিয়েছি না। এবার কি হচ্ছে দেখো, কমছে, এবার কমছে। কত কমেছে, 181 কমেছে। হাজার থেকে যদি 181 বিয়োগ করি তাহলে আসবে 819, তাই তো? তাহলে হাজার থেকে 181 বাদ দিলে 819 আসছে, তাহলে কত কমেছে, কমেছে হচ্ছে, কমেছে কত, কমেছে হচ্ছে 181। কতর মধ্যে, হাজারের মধ্যে। ঠিক আছে, ফ্র্যাকশন পেয়ে গেছি। এবার 100 দিয়ে গুণ করবো, পার্সেন্টেজ আমার বেরিয়ে যাবে। 100 দিয়ে গুণ করবো, পার্সেন্টেজ আমার বেরিয়ে যাবে। তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, থাকলো 10। এটা মনে হচ্ছে 18.1। কেন, 10 ছিল, একটা শূন্য ছিল, তাহলে ডান দিক থেকে একটা ঘর পর দশমিক হবে। আগের দিন বলেছিলাম 10 শূন্য আছে, এক থেকে মানে এই সংখ্যার পরে একটা যেহেতু জিরো তাই এটার পরে দশমিক হবে, 18.1% আসছে। 18.1%, এই ধরে নাও 18%, 18.1 কে 18% হিসেবে ধরে নিলাম, কারণ 0.1 আছে। এবার দেখো দেখো কমেছে, কমা মানে কি ডিক্রিজ, ডিক্রিজ, ইনক্রিজ তো হবেই না, ইনক্রিজ তো হবেই না। একটা একটা বলেছে এটা ডিক্রিজ, এটা ডিক্রিজ, তো 18%, 8.1টা কার কাছাকাছি, 18% এর, তাহলে এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছি, আরেকবার বলে দিই না হলে অঙ্কটা। 30% হ্রাস পেয়েছে বলেছে ফার্স্টে, ফার্স্টে বলেছে 30% হ্রাস করেছে। তো 30% হ্রাস করা মানে কি, ফার্স্টে 30%টাকে আমি কি হচ্ছে ফ্র্যাকশনে কনভার্ট করে নিচ্ছি, 3 এর 10, 10টা মেন, কমেছে 3 কমেছে 10-এর থেকে, 10 থেকে 3 কমে 7। নেক্সট বলেছে আবার 30% বৃদ্ধি পেয়েছে। 30% বৃদ্ধি পাওয়া মানে কি, আগে 10 ছিল, এবার যে 3টা সেটা কি হবে, যোগ হবে, 13 হচ্ছে। আর 10% হ্রাস পেয়েছে, 10% হ্রাস মানে কি হচ্ছে 10-এর মধ্যে 1 হ্রাস পেয়ে যাওয়া বা 10 থেকে 1 বিয়োগ করে দেওয়া, তোমরা হচ্ছে। এবার কি হচ্ছে, গতানুগতিক ভাবে 3টাকে গুণ করলাম, এই 3টাকে গুণ করলাম, যে এটা থেকে প্রিভিয়াসটা থেকে কারেন্টটা বেশি, মানে কারেন্টটা কম কমে যাচ্ছে, মানে হ্রাস হচ্ছে। তো হ্রাস হচ্ছে, কত হ্রাস হচ্ছে, 181। কতর মধ্যে, হাজারের মধ্যে 181 হ্রাস হচ্ছে, তাহলে 100-এর মধ্যে কত বের করে নেব, অঙ্ক হয়ে গেল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যায় তাহলে, আশা করছি এটা বুঝতে পারলাম। ঠিক আছে, এবার যদি বলো যে স্যার এটা সাকসেসিভ মেথড দিয়ে করবো কি করে, যদি বলো যে স্যার রেশিও মেথড দিয়ে করলাম, এটা রেশিও মেথড দিয়ে করলাম, সাকসেসিভ মেথড যদি আমি আগের দিনের মেথড দিয়ে করতে যাই তাহলে এটা করবো কি করে, সেটাও বলে দিচ্ছি কি করে করবো। তাই কি হচ্ছে, আচ্ছা, ও আচ্ছা ডিক্রিজ আছে না, সব যদি ইনক্রিজ থাকতো তাহলে এটা বলতে পারতাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না এটা এখন সাকসেসিভ মেথড দিয়ে আমি শিখাবো না, করা যায় অবশ্যই করা যায়। ঠিক আছে, এখানে ডিক্রিজের জায়গায় মাইনাস এসে করা যায়, যেখানে প্লাস থাকে সেখানে মাইনাস এনে অঙ্ক ওরা করা যায়। আহ, করাবো কি, এটা করিয়ে দিই।
করিয়ে দিই। দেখো, এটা যদি সাকসেসিভ মেথড দিয়ে করতে চাই তাহলে কি করে হবে? ভেবেছিলাম যে নেগেটিভটা তোমার এখানে শিখাবো না, প্রফিট লস শিখাবো। আসলে যখন অঙ্কটা একবার দেখিয়ে দিই, একবার দেখাচ্ছি, যদি কম একটু কম বুঝতে পারো তাহলে বেশি চিন্তা করার কোনো ব্যাপার নাই। এই মেথডটা আমরা প্রফিট লসে ভালোভাবে শিখবো। প্রফিট লসে কিন্তু আমরা সাকসেসিভ মেথডটা, বিশেষ করে ডিক্রিজের ব্যাপারটা, এই ডিক্রিজের ব্যাপারটা বেশি ভালো করে শিখবো। তবে একবার তাও বলে দিচ্ছি কি করবো। ইনক্রিজের ক্ষেত্রে প্লাস, আর ইনক্রিজের ক্ষেত্রে প্লাস, আর ডিক্রিজের ক্ষেত্রে মাইনাস ধরে অঙ্কটা করবো। আমি কি করে করছি, ডিক্রিজ 30%, ঠিক আছে, আর ইনক্রিজ 30%। প্রথমে দুটো দুটো করে নিবো, ঠিক আছে। করি, কি সূত্র ছিল? প্রথমে দুটোকে যোগ করতে হবে, -30% প্লাস 30% প্লাস এ ইন্টু বি, মানে এটা ইন্টু এটা, -30 ইন্টু +30 বাই 100। তাই তো? কত আসলো? -30। আচ্ছা, পার্সেন্ট গুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে, ওভারঅল তো পার্সেন্টেজ দিবই। ওভারঅল তো পার্সেন্টেজ আমরা ইউজ করবোই, এখানে পার্সেন্টেজ দিচ্ছি না, একবারে পার্সেন্টেজ লিখে দেবো পরে, ঠিক আছে। ধরে এখানে পার্সেন্টেজ লিখে দিচ্ছি, দেখো -30 +30, ঠিক আছে, 30 কেটে গেল। এখানে কি পড়ে থাকলো? 900 -900/100, -900/100 হয়ে গেল। তো -9। প্রথম দুটো থেকে, প্রথম দুটো থেকে আমরা -9% পেয়ে গেলাম। আবার কি হচ্ছে? 10% ডিক্রিজ হচ্ছে। 10% ডিক্রিজ হওয়া মানে কি? মাইনাস। এটা যদি আমি করতে যাই আবার ওভারঅল হিসাবে, তাহলে -9 প্লাস -10 প্লাস -9 ইন্টু -10/100। কারণ সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে a প্লাস বি প্লাস এ বি বাই 100 এর সূত্র ছিল। এটা a, এটা b, a প্লাস বি প্লাস প্লাস এ বি ইন্টু এ বি বাই 100, ঠিক আছে। তাহলে এটা কত হবে? -9 আর -10 করলে -19, ঠিক আছে, প্লাস মাইনাস, মাইনাস মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, আর প্লাস, প্লাস হবে 90/100, কেটে গেল, থাকলো -19 প্লাস 0.9, এটা সমান সমান হচ্ছে -18.1%, ঠিক আছে। শুধু হিসাব করলাম কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু কিছু না, শুধুমাত্র সূত্রটা ফেলা। যেখানে ডিক্রিজ করছে সেখানে মাইনাস নেবো, যেখানে ইনক্রিজ করছে সেখানে প্লাস নেবো, ব্যাস এটাই হচ্ছে আমার গল্প, ঠিক আছে। এখানে কি হচ্ছে, -30টা এ ছিল আর +30টা বি ছিল, এ প্লাস বি প্লাস এ বি ইন্টু 100/100, ঠিক আছে। অঙ্কটা যোগ বিয়োগ করে এটা পেলাম, -9 পেয়েছিলাম, যোগ বিয়োগ করে -9 পেয়েছিলাম, যেটাকে আবার এ ধরে নিলাম, এবং বি এর ক্ষেত্রে -10টাকে ধরে ভাগ করলাম, ঠিক আছে। যারা যারা বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো সকলেই, ঠিক আছে, এমন কিছু জটিল জিনিস না। তবে এই মেথডটাকে আমি আরো ভালোভাবে প্রফিট অ্যান্ড লস যখন চিন্তা করবো তখন ভালোভাবে শিখবো। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? দেখো, এবার একটা নতুন কনসেপ্ট আমরা জানবো। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই কনসেপ্ট গুলো কিন্তু পার্সেন্টেজের চ্যাপ্টারের মধ্যে নেই, ঠিক আছে। কিন্তু আমরা এই কনসেপ্টটা জানবো এই কারণেই, এর কিছু অ্যাপ্লিকেশন পার্সেন্টেজের কিছু অঙ্কতে দরকার পড়বে। অ্যাকচুয়ালি এটা কি হয়, আমরা যে অ্যাডভান্স পার্টটা রয়েছে আমাদের সিলেবাসে, যেটা দেখেছো তোমরা, যে অ্যাডভান্স পার্টটা রয়েছে, সেই অ্যাডভান্স পার্টের জিওমেট্রিতে কিন্তু এর কিছু অ্যাপ্লিকেশন বা এর কনসেপ্টটা আমাদের জানার দরকার পড়বে। কিন্তু তাও আমি এখানে তোমাদের কম বেশি জানিয়ে রাখছি এই কারণেই, কারণ দেখো, আমি অঙ্কটা করিয়ে দিতে পারতাম শুধুমাত্র কিভাবে করতে হবে এটা জানিয়ে, কিন্তু আমার কথা হচ্ছে আমি এই তথ্যে বিশ্বাসী নই যে শুধুমাত্র অঙ্কটা করে নিলাম এবং জানলাম না যে বেসিকটা কোথা থেকে আসছে, কেন আমরা এটা অ্যাপ্লাই করছি, তাহলে সেটার কোনো মানে নেই, ঠিক আছে। হ্যাঁ, আমরা হয়তো অনেক বেশি জানবো না, কিন্তু কম্পিটিটিভে যেটা লাগবে সেটা কেন লাগবে এবং সেটা কতটা লাগবে সেটা কিন্তু ভালোভাবে আমরা জানবো, ঠিক আছে। তো দেখো, এটা কি হয়, এখানে কিছু ডাইমেনশন, ঠিক আছে, ডাইমেনশনটা কি কি হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা,
তোমাদের কনসেপ্ট রয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সম্বন্ধে? তো আমি একটু বলি, তোমার একটা খাতা, তুমি যে খাতায় লিখছো তার কি হচ্ছে, দুটো সাইড রয়েছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে? বা তুমি যে ঘরে বসে আছো, দেখবে তোমার মেঝেটা, এই যে মেঝে, সেই মেঝেটা কি হচ্ছে, এরকম দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে, ঠিক আছে? এবং উপরে দেখো এর একটা উচ্চতাও রয়েছে, এরকম একটা উচ্চতাও রয়েছে, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো জিনিসটা, এরকম একটা দৈর্ঘ্য থাকছে, একটা প্রস্থ থাকছে, একটা উচ্চতা থাকছে। কিন্তু তুমি যদি ভালো করে দেখো একটা বিন্দুর কি কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু রয়েছে? বা ইংলিশে লেন্থ উইডথ অর হাইট বলে কিছু রয়েছে? নেই। তাহলে এটা হচ্ছে জিরো ডাইমেনশন, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে কোনোটাই এখানে নেই, ঠিক আছে? নো লেন্থ উইডথ অ্যান্ড হাইট, তাই জন্য এটাকে হচ্ছে জিরো ডাইমেনশন। অর্থাৎ বিন্দু বিন্দু হচ্ছে একটা জিরো ডাইমেনশনের এক্সাম্পল, ঠিক আছে? ওয়ান ডাইমেনশনটা কি? ওয়ান ডাইমেনশনটা মানে হচ্ছে একটা রেখা, একটা রেখাংশ বা রেখা। ব্যাপারটা হচ্ছে কি, এই যে রেখাটা, এটা শুধু দৈর্ঘ্য বা লেন্থ আছে, বাকি প্রস্থ বা উচ্চতা তুমি দেখতে পাচ্ছ কোথাও? আছে কি? নেই। তো ব্যাপারটা হচ্ছে কি, যখন শুধুমাত্র এরকম একটা রেখাংশ থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, ওয়ান ডাইমেনশন বলবো, ঠিক আছে? আচ্ছা, ওয়ান ডাইমেনশনের মধ্যে কি কি পড়ে জানো? আগের দিন আমরা একটা অঙ্ক করেছিলাম, 25 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পারো। সেখানে একটা অঙ্ক ছিল, সেখানে বলেছিলাম যে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা আমরা দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এই অঙ্কটাতে আমরা বলেছিলাম যে একটা বাহু রয়েছে, বর্গের বাহু, সেটা বৃদ্ধি করা হয়েছে 10%, সেখানে তাহলে পেরিমিটার বা ডায়াগোনাল কত বৃদ্ধি হবে? পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, আর ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, ঠিক আছে? পেরিমিটার সম্বন্ধে জানো কি? এটাও একটা কিন্তু, পেরিমিটারটাও কিন্তু আবার রেখাংশের মতো হবে, বা ডায়াগোনালটাও একটা রেখাংশের মতো, ঠিক আছে? কিরকম তোমাকে বোঝাচ্ছি। ধরো একটা ত্রিভুজ আছে, এটা ত্রিভুজ। এই ত্রিভুজটাকে আমি যদি তিন ভাগে ভাঙি, এই বাহুগুলো, অর্থাৎ আমি বাহুগুলোর একটা নাম দিই আগে। এই বাহুটার নাম এ, এই বাহুটার নাম বি, আর এই বাহুটার নাম সি। এটা যদি একটা লাইন লিখতে চাই ভেঙে ভেঙে, তাহলে এটাকে আগে এখানে বসালাম, তারপরে বিটাকে এভাবে বসালাম, তারপরে সিটাকে এভাবে বসালাম। বুঝতে পেরেছি? তো দেখো একটা রেখাংশ তৈরি হলো কিন্তু। তো তাই জন্য কি বলছে, পরিসীমা পরিসীমাটা হচ্ছে ওয়ান ডাইমেনশন। বুঝতে পেরেছি? সেম ভাবে কর্ণ, একটা স্কোয়ার বা বর্গ। আশা করছি ছোটবেলা থেকে আমরা বর্গ, আয়তক্ষেত্র এগুলো দেখে এসেছি, কিরকম শেপ হয় এইটুকু তো আমাদের মনে আছে। আমরা, ঠিক আছে, ছোটবেলা থেকে পড়েছি। যারা হয়তো ম্যাথের সাথে কাছেও নাই, তারা বর্গ বা আয়তক্ষেত্রের যে চিত্র বা চিত্রণটা, সেটা আশা করছি ভুলে যায়নি। তো এরকম চিত্রণ ছিল। আর আশা করছি এইটুকুও মনে আছে যে এই যে কর্ণ, কর্ণ কি, এই বিন্দু দুটো আলাদা আলাদা বিন্দু দিয়ে যেটা তৈরি আঁকতাম, অঙ্কন করতাম, এটা হচ্ছে কর্ণ। এই কর্ণটাও কিন্তু একটা রেখাংশই। কি হচ্ছে, এই কর্ণ বা পরিসীমা, এখানে লিখে রাখি সার্কামফারেন্স। সার্কামফারেন্স হচ্ছে বৃত্তের ক্ষেত্রে পরিসীমাকে সার্কামফারেন্স বলে, ইন জেনারেল আমরা পেরিমিটার বলি। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। বুঝাতে পেরেছি? কোনো সমস্যা? আর সাথে সাথে কর্ণ, এটা কর্ণ বা ডায়াগোনাল, এটাও ওয়ান ডাইমেনশনাল। তো বুঝাতে পেরেছি যে সার্কামফারেন্সেস এবং কর্ণ এই দুটো কিন্তু ওয়ান ডাইমেনশনাল। সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল কি, যেটা দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। দেখো একটা বর্গর দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে, বর্গের দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে। তাহলে এটার যদি আমি ক্ষেত্রফল বের করি বা এরিয়া বের করি, সেটাও টু ডাইমেনশনাল হবে। এরিয়া বের করাটা মানে কি, কতটা জুড়ে আছে। এটা খাতা, এটা তোমার খাতা, ঠিক আছে?
এই খাতার উপরে তুমি একটা দেশলাই বাক্স রাখলে, ঠিক আছে? ক্ষেত্রফল মানে কি? এই খাতার কতটা জুড়ে এই দেশলাই বাক্সটা রয়েছে, এটাই তো এরিয়া বা ক্ষেত্রফল। এর দেখো, এর একটা দৈর্ঘ্য লাগবে, একটা প্রস্থ লাগবে। শুধুমাত্র সরলরেখা দ্বারা কিন্তু এটা বোঝানো যাচ্ছে না। এই পুরো অঞ্চলটা, দেখো, এই পুরো অঞ্চলটাই কিন্তু এরিয়া। বোঝাতে পেরেছি? তাহলে এটা কি হচ্ছে? এটা টু ডাইমেনশনাল। এটা টু ডাইমেনশনাল। ঠিক আছে? বোঝা গেছে? কোনো সমস্যা? তাহলে এরিয়া, যদি কোথাও এরিয়া দেখি, তাহলে এরিয়াটা হবে টু ডাইমেনশনাল। ঠিক আছে? থ্রি ডাইমেনশনাল হচ্ছে যেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটারই সমানভাবে দরকার রয়েছে। যেমন ধরো, তুমি যে ঘরে বসে আছো, ঘরের যে মেঝে, সেটা কি হচ্ছে? সেটা দৈর্ঘ্য, প্রস্থ রয়েছে, সাথে সাথে তার একটা উচ্চতাও রয়েছে। ঠিক আছে? আমি ঘরের ছবিটা থ্রি ডাইমেনশন হিসেবে একটু আঁকার চেষ্টা করি। এরকম তো, এরকম হয়তো। তাহলে দেখো, এর দৈর্ঘ্য রয়েছে, এর প্রস্থ রয়েছে এবং এর উচ্চতা রয়েছে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা পুরোটা বোঝানোর জন্য কিন্তু ক্ষেত্রফল হবে না। ক্ষেত্রফল কিন্তু, যদি বলি, মেঝের ক্ষেত্রফল বের করা সম্ভব, মেঝের ক্ষেত্রফল বের করা সম্ভব, কিন্তু উপরের জায়গাটা, উপরের এলাকাটা কি করে বের করব? তার জন্য হচ্ছে ভলিউম, ভলিউম বা ঘন বের করাটা। ঠিক আছে? এটা কি হয়? থ্রি ডি বা থ্রি ডাইমেনশনাল। তাহলে বোঝাতে পেরেছি কোনটা ওয়ান ডাইমেনশন, কোনটা টু ডাইমেনশন, কোনটা থ্রি ডাইমেনশন। এক জায়গায় লিখে রাখছি, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে? এক নম্বর কি বললাম? ডায়াগোনাল, ডায়াগোনাল, পেরিমিটার বা সার্কামফারেন্সেস। আবার বৃত্তের যে ব্যাসার্ধ হয়, বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস, আর ডায়ামিটার বা ব্যাস, কোনটা বলো তো? এই যে একটা, এই যে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের এটা ব্যাস, আর যদি সম্পূর্ণটা এঁকে দিই, সম্পূর্ণটা এঁকে দিই, তাহলে ওটা হয়ে যাবে ডায়ামিটার বা ব্যাস। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাসার্ধ, এইটুকুটা হচ্ছে ব্যাসার্ধ, আর সম্পূর্ণটা হলে ব্যাস। যাই হোক, এই সম্পূর্ণটা কি হচ্ছে? এটাকে কি বলেছে? ওয়ান ডাইমেনশন। দুই, এরিয়া, এরিয়া, এরিয়া হচ্ছে টু ডাইমেনশন। আর ভলিউম হচ্ছে থ্রি ডাইমেনশন। এই জন্য দেখবে, এগুলোর যখন একক তুমি যদি কোনোদিন খেয়াল করো, যে কর্ণের একক, পেরিমিটারের একক বা রেডিয়াসের একক, তখন সময় মিটার, সেন্টিমিটার এভাবে লেখা থাকে। যদি এরিয়া দেখতে চাও, তাহলে দেখবে এরিয়ার থাকে মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার, এরকম হয়। আর ভলিউমের ক্ষেত্রে দেখবে মিটার কিউব, সেন্টিমিটার কিউব, মিলিমিটার কিউব, আবার বাংলায় বলে ঘন, ঘন, ঘনমিটার, হুম, ঘন সেন্টিমিটার। কেন বলতো? কারণ ওটা থ্রি ডাইমেনশন বলে। তো বোঝাতে পেরেছি কোনটা ওয়ান ডাইমেনশনাল, কোনটা টু ডাইমেনশনাল, আর কোনটা থ্রি ডাইমেনশনাল। আমার মনে হয় না কোনো অসুবিধা রয়েছে। বুঝতে পেরেছি। যেখানে একদম সোজা ব্যাপার, যেখানে শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে সেটা ওয়ান ডাইমেনশনাল, যেখানে দৈর্ঘ্য প্রস্থ থাকবে সেটা টু ডাইমেনশনাল, এবং যেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা উভয়, উভয় না, তিনটাই অবর্তমান থাকবে, সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? ঠিক আছে, নেক্সট চলে যাই, তাহলে অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো। দেখো কি হচ্ছে, একটা রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 50%। রেডিয়াস কি বলেছিলাম? ওয়ান ডাইমেনশনাল। সার্কামফারেন্সেস ওয়ান ডাইমেনশনাল। তো ওয়ান ডাইমেনশনাল থেকে ওয়ান ডাইমেনশনাল যাচ্ছে, তো একবারই ইনক্রিজ হচ্ছে, তো এটাই থাকবে, এটাই হবে অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। কারণ কি, ওয়ান ডাইমেনশন থেকে আমরা আবার ওয়ান ডাইমেনশনালেই যাচ্ছি। ঠিক আছে? ওয়ান ডাইমেনশন মানে হচ্ছে একবারই পরিবর্তন হবে, দুইবার হবে না, একবারই হবে, যেহেতু ওয়ান ডাইমেনশন। 50% ইনক্রিজ হয়েছে, তো সার্কামফারেন্সও 50%ই ইনক্রিজ হবে। বুঝতে পেরেছি? নেক্সট দেখো, এজ অফ এ কিউবয়েড, এজ কি? বাহু, বাহু কি? ওয়ান ডাইমেনশন, ইনক্রিজ করেছে 10%। পার্সেন্টেজ ইনক্রিজ ইজ সারফেস এরিয়া, সারফেস এরিয়া মানে কি? এরিয়া কি? এরিয়া বলেছিলাম দেখো টু ডাইমেনশনাল।
তো দেখো, ওয়ান ডাইমেনশনাল থেকে টু ডাইমেনশনাল মানে কি হচ্ছে, এটা ওয়ান ডাইমেনশনাল বৃদ্ধি বলে দিয়েছে 10%। একবার হবে, ঠিক আছে, ওয়ান ডাইমেনশনে, কিন্তু টু ডাইমেনশনে যখন হয়ে যাবে তখন একবার 10% বৃদ্ধি হচ্ছে, আবার 10% বৃদ্ধি হবে। বোঝাতে পেরেছি? এক- কেন হচ্ছে? কারণ আমরা টু ডাইমেনশনে এটা বৃদ্ধিটা দেখছি। একবার 10% বৃদ্ধি হবে, নেক্সট আবার 10% বৃদ্ধি হবে। ঠিক আছে? আর দুটো যদি পরপর ইনক্রিজ হয় তার জন্য কি মেথড আমরা জানি? দুটো মেথড আমরা জেনেছি, একটা হচ্ছে সাকসেসিভ মেথড, সেকেন্ড হচ্ছে রেশিও মেথড। বোঝা গেছে? তো সাকসেসিভ মেথডটা কি করে করতে হয় দেখিয়ে দিয়েছি, তাহলে ফটাফট করে নিই। 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, এটাই তো, এটা তো সূত্র ছিল। এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা সূত্র ছিল তো। মনে না থাকলে কিন্তু পড়াশোনা করছো না ঠিক করে। পড়াশোনা কিন্তু ঠিক করে করতে হবে, আগের ক্লাসগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে, নতুবা পরের দিনের ক্লাসগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমাদের কর্তব্য এটাই যে আগের দিনের ক্লাস অবশ্যই ভালো করে দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ অঙ্কগুলোকে প্র্যাকটিস করব, এবং তারপরে পরের দিনের ক্লাসে আসবো। ঠিক আছে? তো দেখো, এটা কত হচ্ছে, 10 10 এ 20, আর এটা সবকিছু কেটে যাবে, কেটে গিয়ে 1 21%। বুঝাতে পেরেছি? আরেকবার বলে দিচ্ছি কি হলো। এখানে যেহেতু ওয়ান ডাইমেনশন থেকে ওয়ান ডাইমেনশনই করছিলাম, 50% চেঞ্জটা শুধুমাত্র 50% চেঞ্জই থাকবে। ঠিক আছে? এখানে কি হচ্ছে, টু ডাইমেনশন, দুবার হবে, একবার 10% হবে, আবার 10% হবে, আর দুবার যখন পুনরায় ইনক্রিজ হয় তখন তো আমরা জানি সাকসেসিভ মেথড ছাড়া সহজ উপায় আর কিছু হতে পারে না। নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে, দেখো কি বলেছে, বড় অঙ্কটা, 29 নম্বর অঙ্ক। কি বলেছে? অঙ্কটা বলেছে রেক্ট্যাঙ্গেলের লেন্থ বৃদ্ধি পেয়েছে 12%। লেন্থ মানে কি, দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, আর প্রস্থ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পায়নি, প্রস্থটা আবার হ্রাস করেছে। তো আমি কি বলেছিলাম, যে যদি এরকম থাকে, এবার একটা ইনক্রিজ হবে আর একটা ডিক্রিজ হবে, তাহলে আমরা রেশিও মেথডটা এখন লাগাবো। সাকসেসিভ মেথড দিয়েও করা যাবে, কিন্তু আমি রেশিও মেথডটা এখন প্রেফার করছি। ঠিক আছে? যখন আমরা প্রফিট অ্যান্ড লসে ঢুকবো বা লাভ ক্ষতিতে আমরা ঢুকবো, তখন আমরা এই মেথডটাকে সাকসেসিভ মেথড দিয়ে ভালোভাবে আরো শিখবো। ঠিক আছে? তো রেশিও মেথড দিয়ে করি। ফার্স্টে কি করবো, পার্সেন্টেজ গুলোর পার্সেন্টেজ গুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেবো। মানে কি হচ্ছে, 12/100, এখানে 8/100, 8 3 12, 4 25 100, মানে এটা দাঁড়ালো হচ্ছে কত, 3/25, 4 2 8, 25 4 100, এটা কত দাঁড়ালো, 2/25। এবার কি হচ্ছে, প্রিভিয়াস কি ছিল আর কারেন্ট কি আছে, প্রিভিয়াস কি ছিল আর কারেন্ট কি আছে, কি বলেছিলাম, নিচেরটা মেন 25, প্রিভিয়াস 25 ছিল, এখন কি হচ্ছে, বাড়ছে, ফার্স্টে বাড়ছে, বাড়ছে মানে কি, 25 প্লাস 3 হবে 28। বুঝতে পেরেছি? সেকেন্ডটাতে কি হচ্ছে, হ্রাস করছে, 2 হ্রাস করবে মানে বিয়োগ হবে, তাহলে 25 মাইনাস 2 সমান সমান 23। বুঝতে পেরেছি? 25 ইন্টু 25 625, 28 ইন্টু 23 গুণ করতে হবে, কত হবে, 8 3 24, 3 2 6, 8 2 16, 40, আর এদিকে 24, মানে এটা হয়ে যাচ্ছে তোমার 84, 0, 8 2 16, 2 2 4 5, 560, 4 814, 644, 644। আগে ছিল 625, এখন হলো 644, তাহলে বেড়েছে না কমেছে? কেউ যদি বলে থাকে 625-এর পর থেকে 640-এ কমেছে, তাহলে যোগে যোগ বিয়োগ শিখাতে হবে, কোনটা বড় কোনটা ছোট শিখাতে হবে। সেটা নিশ্চয় না, তো বোঝাই যাচ্ছে যে 625 থেকে যখন 644-এ যাচ্ছে তখন কি হচ্ছে, ইনক্রিজ করছে। কত ইনক্রিজ করছে, কত ইনক্রিজ করছে, 14 আর 19, 19 কতর মধ্যে, 19 ইনক্রিজ করছে, কতর মধ্যে, 625-এর মধ্যে। ঠিক আছে? ফ্র্যাকশন আমার বেরিয়ে গেছে, এবার কি করবো, 100 দিয়ে গুণ করে দেবো। 25 ইন্টু 25 625, 25 4, কত বেরালো, 76/25। ঠিক আছে? এটা যদি আমি ভাগ করি, তাহলে 25 দিয়ে 50, না 25 3 75, 75 1, শূন্য হবে 4, 3.04, 3.04। ঠিক আছে? কি হয়েছে, ইনক্রিজ করেছে, ইনক্রিজ করেছে বলতে ডিক্রিজ গুলো বাদ হয়ে যাবে, ডিক্রিজ এটা হবে না, ডিক্রিজ এটা হবে না, তো ইনক্রিজ হবে, আর এটা কত বলে 3.04।
বুঝতে পেরেছি? আরেকবার বলবো? ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি তাহলে। দেখো, দেখো কি বলেছে, রেক্ট্যাঙ্গেলটা কি হচ্ছে 12% বৃদ্ধি পাচ্ছে, আর প্রস্থটা কি হচ্ছে 7% হ্রাস পাচ্ছে। আর আমি কি বলেছি, তখন একবার প্লাস মানে একবার বৃদ্ধি একবার হ্রাস যদি করি, তাহলে আমরা রেশিও মেথডে চলে যাব। তো রেশিও মেথডে কি হচ্ছে, 12% মানে কি, 12% মানে হচ্ছে ফ্র্যাকশনে আমি কনভার্ট করলাম 12%টাকে, যেটা হচ্ছে 3/25, 8%টাকে ফ্র্যাকশনে কনভার্ট করলে 2/25। এবার বৃদ্ধি পাচ্ছে মানে কি, আগে 25 ছিল, 3 যোগ করলাম 28, হ্রাস পাচ্ছে মানে আগে 25 ছিল, 2 মাইনাস করলাম 23। ঠিক আছে, দুটোকে গুণ করলাম, এই দুটোকে গুণ করলাম 744। কত বেড়েছে, 19 বেড়েছে। কার মধ্যে, 125 এর মধ্যে, লিখে দিচ্ছি 125 এর মধ্যে 19 বৃদ্ধি পেয়েছে। ফ্র্যাকশন বেরিয়ে গেছে আমার। এবার যদি আমি এখান থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে যাই, তাহলে 100 দিয়ে গুণ করে দিতে হবে, নিয়ে হিসাব করে 3.04% বেরোলো। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? ওকে, 30 নম্বর অঙ্ক দেখো। বলেছে ব্রেথ অফ এ রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল আয়তকার, কি বলতো, আয়তকার চিত্র হবে। হ্যাঁ, আয়তর লিখে দিয়েছে, আয়তকার চিত্র হবে। দৈর্ঘ্য কি হচ্ছে 12% বৃদ্ধি পাচ্ছে, আর প্রস্থ 8% হ্রাস পাচ্ছে, একই। প্লাস 12% বৃদ্ধি পাচ্ছে, আর 8% হ্রাস পাচ্ছে। ঠিক আছে, আগেরটা কি বলেছিল, আগেরটা বলেছিল হচ্ছে তোমার, ও একই নাকি? ও আচ্ছা, না, এটা কি বলেছে এখানে, এটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, এটা ভুল দেওয়া আছে। ইংলিশটা দেখো, 8% বৃদ্ধি পেয়েছে, আর ডিক্রিজ করেছে 10%। ঠিক আছে, এটা কি হবে, এটা হবে, আচ্ছা দাও, আমি এটা কারেক্ট করে দিই। এই যে 12% না, 12% না, এটা হবে 8% ইনক্রিজ করেছে, আর এখানে 10% হ্রাস করেছে। ঠিক আছে, 8% বৃদ্ধি করেছে, আর 10% হ্রাস করেছে। তারপর অঙ্কটা একই রকম, রেশিও মেথড দিয়ে করতে হবে। ঠিক আছে, পারবে অঙ্কটা? সেম অঙ্ক কিন্তু, রেশিও মেথড দিয়ে অঙ্কটা করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এটা হোমওয়ার্ক। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয়, টেলিগ্রামে তোমরা জিজ্ঞেস করতে পারো, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা জিজ্ঞেস করতে পারো। কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, একদম আগের মতো অঙ্কটা কিন্তু হবে। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে আমরা চলে যাই। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। বলেছে বেস, বেস অফ এ ট্রায়াঙ্গেল, বেস অফ এ ট্রায়াঙ্গেল, বেস মানে কি, কি বলেছে, ভূমি, ভূমি 40% বৃদ্ধি করা হয়েছে। এর ক্ষেত্রফল এত বৃদ্ধি করতে কত উচ্চতা, কত শতাংশ বৃদ্ধি করতে হবে। এতক্ষণ কি করছিলাম, আমরা ক্ষেত্রফলের বৃদ্ধি বা এরিয়ার বৃদ্ধিটা কি হচ্ছে বের করছিলাম, এটার বৃদ্ধি হচ্ছে না হ্রাস পাচ্ছে সেটা বের করছিলাম। কিন্তু এখানে দেখো বেসটা বলে দিয়েছে, মানে ওয়ান ডাইমেনশন বলে দিয়েছে, আর ক্ষেত্রফল, এরিয়া, ওটাও ওটাও বলে দিয়েছে, টু ডাইমেনশনও বলে দিয়েছে। কিন্তু হাইট যেটা, যে আরেকটা যেটা ইনক্রিজ বা ডিক্রিজ যেটা আমার লাগবে, সেটা বলে দেয়নি। বুঝতে পেরেছি? আচ্ছা, যেমন আমি বলছি 40% মানে কি, পার্সেন্টেজ যদি আমি কনভার্ট করি তাহলে কত হবে, 2/5। ঠিক আছে, 2/5 হবে। কেন 2/5 হবে, আমি আগে কিন্তু করেছি এটা, এটা কিন্তু, তো আমি আরেকবার বলে দিচ্ছি, 2 × 20%, 2 20% মানে 1/5। লিস্টে ছিল, লিস্টটা আশা করি মনে আছে, 2/5। ঠিক আছে, আচ্ছা, প্রেজেন্টে, প্রিভিয়াসে কি ছিল, আর কারেন্টে কি আছে। প্রিভিয়াসে ছিল, তাহলে কি হচ্ছে 2 এর 5, 5টা এটা হবে। কি হয়েছে, বৃদ্ধি হয়েছে না হ্রাস পেয়েছে, ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছে। 5-এর সাথে 2 যোগ হবে না বিয়োগ হবে, যোগ হবে না বিয়োগ হবে, যোগ হবে আশা করি, 7 হবে। আচ্ছা, এবার কি হচ্ছে, এর সাথে কি হচ্ছে, হাইটের ওটা গুণ করে আমরা ক্ষেত্রফল, এরিয়াটা পেতাম। কিন্তু কি হচ্ছে এবার, হাইটটা বলে দেয়নি, হাইটটা বলে দেয়নি, আমাকে এরিয়া বলে দিয়েছে। এরিয়া কত বলেছে, 60% বৃদ্ধি পেয়েছে, 60% বৃদ্ধি পেয়েছে। 60% বৃদ্ধি পাওয়া মানে কত, পার্সেন্টেজে করি যদি 3/5। কেন 3/5, 60% মানে কত লিখতে পারি, 60% মানে কত লিখতে পারি, 3 × 20%, 20% মানে কত, 1/5, 3/5। ঠিক আছে, তাহলে 5 ছিল, বৃদ্ধি পেয়েছে, যোগ হয় 5 + 3, 8। বুঝতে পেরেছি? তো আমার এবার ব্যাপারটা হচ্ছে, আমাকে বের করতে হবে এইটা,
হাইটটা, হাইটটা কত হবে? হাইটটা কত হবে? বেস দিয়ে দিয়েছে, বেস দিয়ে দিয়েছে। হাইটটা কত হবে? অ্যাকচুয়ালি কি হয়, এরিয়ার সূত্র হচ্ছে, এরিয়ার সূত্র হচ্ছে, ত্রিভুজের এরিয়ার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে? বেস ইনক্রিজ করেছে, বলে দিয়েছে কত পার্সেন্ট, 40%। এরিয়ার ওই জন্য 60% হবে। তো এটা কত হবে, এটা বের করতে হবে। কি দেখো, আমরা সবসময় কি হচ্ছে, এখান এটা অনু রেশিও মেথডে এখানে একটা এসেছিল, এখানে একটা এসেছিল, গুণ করে এভাবে করেছি। এবার গুণটা দেওয়া আছে, গুণ করে যেটা আসবে দেওয়া আছে, কিন্তু আরেকটা যে কি হবে সেটা দেওয়া নেই। তা কি করতে হবে দেখো, এই পাঁচটাকে, নিচের পাঁচটাকে এখানে লিখে দেবো। ঠিক আছে? আর নিচের আটটাকে এখানে লিখে দেবো। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? নিচের পাঁচটাকে এখানে লিখে দেবো, নিচের আটটাকে এখানে লিখে দেবো, লিখে দিলাম। নিয়ে গুণ বসাবো, বসালাম। নিয়ে উপরেরটা না, ডান পাশেরটা, উল্টোটা, উল্টোটা কত আছে 7, এটা বসিয়ে দেবো। উল্টোটা কত আছে 5, বসিয়ে দেবো। কত আসলো? 7 5 35, 35 আর 8 5 40। তাহলে আসলো কত? 7 5 35 আর 8 5 40। ঠিক আছে? তাহলে হাইটটা আসলো কত? হাইটটা আসলো হচ্ছে 35 আর 40। কত বেড়েছে না কমেছে? 35 থেকে 40 হয়েছে। এটা ছিল হচ্ছে তোমার ফার্স্টে, এখন কারেন্ট হয়েছে 40। কত বেড়েছে? প্লাস বেড়েছে, 5 বেড়েছে। কতর মধ্যে বেড়েছে? 35 এর মধ্যে। ফ্র্যাকশন পেয়ে গেছি, পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে হয়ে গেল 1/7। এটা হবে 14.28%। কত আছে? এই এটা হবে 14.29%। 28 পয়েন্ট সামথিং কিছু হবে, তো ওটাকে 29 একদম ধরে নিয়েছে। তো বোঝাতে পেরেছি অঙ্কটা? আর এবার বলে দিই, এতদিন কি হয়েছে, রেশিও মেথডের ইনক্রিজ গুলো বেরিয়ে দিই, প্রথম যেটা গুণ করে ইনক্রিজ আসতো সেটা বলে দেওয়া থাকতো, তারপরে আমরা এরিয়া হোক বা ফলাফল যেটা হোক সেটা আমি বের করতাম। এবার কি হচ্ছে, একটা যেটা ইনক্রিজ হচ্ছে সেটা বলে দিচ্ছে, প্লাস ফলাফলটাও বেড়ে দিয়েছে। ঠিক আছে? যেটা ইনক্রিজ হচ্ছে সেটা বলে দিচ্ছে, প্লাস ফলাফলটা বলে দিয়েছে। আমাকে আরেকটা যেটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে সেটা বের করতে হচ্ছে। কি করে করবো? যেটা বেস্ট সেটা যেভাবে রেশিও মেথডটা করি এভাবে করলাম। এবার এরিয়াটাও কি হচ্ছে, 60%টাকে এর তৈরি করলাম, ফ্র্যাকশনে কনভার্ট করলাম। ফ্র্যাকশনে কনভার্ট করে কত হচ্ছে, 3/5। পাঁচটা মেন, 5 বসিয়ে দিলাম। 3 ইনক্রিজ করছে, তো যোগ হবে, 8 বসিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এইবার হাইটটাকে বের করবো কি করে দেখো, যেটা দরকার, যেটা নিচে আছে সেটা উপরে বসিয়ে দিবো, বসিয়ে দিলাম। নিয়ে গুণ করবো, কার সাথে গুণ করবো? উল্টোটার সাথে, উল্টোটার সাথে। মানে 5 এর সাথে 7-টা, 8 এর সাথে 5-টা, নিয়ে যেভাবে আমরা বের করি সেম প্রসেস। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। নেক্সট অঙ্ক, 32 নম্বর অঙ্ক। পরে দেখো কি বলেছে। বলেছে দেখো, এরিয়া অফ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 19%। ঠিক আছে? দেখো, এরিয়া বলে দিয়েছে, মানে 2D বলে দিয়েছে। ডায়াগোনাল অফ এ স্কোয়ার, আর ডায়াগোনালটা কি 1D, 1D বের করতে হবে। কি বলেছে দেখো, ডিক্রিজড 19%। আর যদি ফ্র্যাকশনে পরিণত করে কত হবে? 19/100। 2D তে কত আছে? প্রিভিয়াসে কত ছিল? 100। টোটাল হচ্ছে 100। এখন কত হয়েছে? 100/19, 100 মাইনাস 19। কারণ কি হচ্ছে, ডিক্রিজ করেছে, ডিক্রিজ, কমেছে, তাহলে 100 - 19 হবে না? কত হচ্ছে 100 - 19? 81। এবার 1D যখন করবো, এতদিন কি করতাম, দুবার করতাম। ঠিক আছে? দুবার করতাম। এবার 1D যখন এভাবে কনভার্ট করতে বলবে, ঠিক আছে, 1D যখন কনভার্ট করতে বলবে কি করবো, রুট বসিয়ে দেবো, রুট বসিয়ে দেবো। কেন? কারণ 2D থেকে আমরা 1D তে কনভার্ট করছি। তখন কি করতে হয়, রুট বসিয়ে দিতে হয়। কত হবে? এটা 10 হচ্ছে, আর এটা 81 রুট করলে কত হয়? 9। বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে? 10 থেকে যদি আমি 9 যাই, বৃদ্ধি হবে না হ্রাস হবে? অবভিয়াসলি ডিক্রিজ হচ্ছে, হ্রাস হবে। বুঝতে পেরেছি? কত হ্রাস হচ্ছে? 10-এর থেকে 1 হ্রাস হচ্ছে, 1 কমে যাচ্ছে, -1 হচ্ছে, তাই তো? 1 কমে যাচ্ছে, 1 কমে যাচ্ছে। তা কার মধ্যে 1 কমছে? 10-এর মধ্যে 1 কমছে, 10-এর মধ্যে 1 কমছে। তাহলে তাহলে 100-র মধ্যে কত হবে? ফ্র্যাকশনটা পেয়ে গেছিলাম, পার্সেন্টেজ বের করে নিলাম 10%। বুঝতে পেরেছি? বুঝতে পারলাম যে কি বলেছি? আরেকবার দেখো কি বলেছে, আরেকবার দেখো কি বলেছে। বলেছে হচ্ছে, বলেছে হচ্ছে
এরিয়া বলে দিয়েছে, টুলটা বলা আছে। এতদিন কি করছিলাম, এতদিন ওয়ান ডাইমেনশন বলা থাকতো, টু ডাইমেনশন বের করতাম কি করে? যদি আমাকে ওয়ান ডাইমেনশন বলা থাকতো 10%, অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, 10% বলা থাকতো আমাদের, ঠিক আছে? হ্রাস করেছে মনে করো, 10% হ্রাস করা মানে কি 10/9, ঠিক আছে? আবার 10/9, দুবার করতে হতো টু ডাইমেনশনে বের করার জন্য। 10 × 10 = 100, আর 81 বেরোতো। এটাই বেরিয়েছে দেখো, এটাই বেরিয়েছে, এটাই বেরোতো, ঠিক আছে? কিন্তু এবার কি হচ্ছে, আমাকে বলে দিচ্ছে এরিয়াটা, ঠিক আছে? তুমি তো করে এসছো ওয়ান ডাইমেনশন থেকে টু ডাইমেনশন, পরীক্ষা দিয়ে দিয়েছে টু ডাইমেনশন থেকে ওয়ান ডাইমেনশন, নিয়ে দেখছো কিভাবে করবো? কি করতে হবে, কিচ্ছু না, একদম ইজি প্রসেস, ঠিক আছে? টু ডাইমেনশনে যেটা আমরা রেশিও মেথডের মতো লিখি, ওইভাবে লিখবো, নিয়ে রুট বসিয়ে দিব, ব্যাস। তারপর যেভাবে আমরা করে এসেছি ঠিক সেভাবে অঙ্কটা করলেই বাজি মার, ঠিক আছে? বুঝতে পেরেছি? ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে, কি বলেছে দেখো, লেন্থ অ্যান্ড ব্রেথ অফ কিউবয়েড আর ইনক্রিজ বাই এত এত। কি বলেছে দেখো, লিখতে থাকি। 10% ইনক্রিজ করেছে, আবার 20% ইনক্রিজ করেছে, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, হাইট 20% ডিক্রিজ করছে, বুঝতে পেরেছি? তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ অফ ভলিউম কিউবয়েড কি হবে? খুব সোজা ব্যাপার, রেশিও মেথড লাগিয়ে ব্যাস হয়ে যাবে, খুব ইজি। 10% মানে কি 1/10, 20% মানে কি 1/5, আর এটা হচ্ছে 1/5, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয়, ভলিউম সমান সমান, ভলিউম সমান সমান লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট, এই তিনটার গুণফল হিসাবে হয়, যে কোনো হবে, ঠিক আছে? যেটাই ভলিউম বের করি এই তিনটার গুণফল দরকারি হয়। তারপরে অন্য কিছু থাকতে পারে কার ক্ষেত্রে অন্য একটু রকম ব্যাপার স্যাপার থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়াল মেন ব্যাপার হচ্ছে লেন্থ, ব্রেথ আর হাইট গুণ করে কিন্তু ভলিউমটা আনতে হয়। তো সেই ক্ষেত্রে ওই জন্য আমরা রেশিও মেথড দিয়ে এটাকে খুব ইজিলি করে দিতে পারবো। কি করতে হবে, ফার্স্টে 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পাওয়া মানে কি 10-এর মধ্যে 1 যোগ হবে 11, এটা হচ্ছে প্রিভিয়াস, এটা হচ্ছে কারেন্ট, ওকে? আচ্ছা, এর মধ্যে কি হবে, 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 ছিল আগে, এটা মেন, 5টা মেন, 1 বৃদ্ধি পাওয়া মানে 6, ওকে? বুঝতে পেরেছি? নেক্সট হচ্ছে হ্রাস পাচ্ছে, 5-এর মধ্যে 1 হ্রাস পাওয়া মানে কি 5 থেকে 1 কমে যাওয়া, বুঝতে পেরেছি সমস্যা? এটা মানে কত, 25, 250, এটা গুণ করলে কত হবে, 24, 11, মানে হচ্ছে তোমার 24 × 11, এটা হয়ে যাবে তোমার 44, হ্যাঁ, 264। কি হচ্ছে, বেড়েছে না কমেছে? 250 ছিল, ওখান থেকে 264 হয়ে গেল, বাড়বে না কমবে? বেড়েছে, কত বেড়েছে, 14 বেড়েছে, কতর মধ্যে, 250-র মধ্যে। এই যে ফ্র্যাকশন পেয়ে গেলাম বা ভগ্নাংশ পেয়ে গেলাম, এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, তো কি করব, পার্সেন্টেজ, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য কি করবো, 100 দিয়ে গুণ করে দেবো, সিম্পল ব্যাপার স্যাপার। কত হবে, 25 × 100, 25, 10, 2, 5, তাহলে আসলো কত, 28/5। হিসাবটা করি, 28/5 মানে হচ্ছে 5×5 = 25, ভাগশেষ থাকবে 3 আর 5, এটা হবে 5×3 এর 5%, মানে ডি নম্বর হবে অ্যান্সার। সিএইচএসএল 2020-তে এসেছিল কিন্তু, দেখতে পাচ্ছ ইজি অঙ্ক, কিছু না, শুধু রেশিও মেথড দিয়ে মোটামুটি 10 সেকেন্ডের, 10 সেকেন্ড না, মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কটা আমার হয়ে যাবে, যদি তোমরা ঠিকভাবে বুঝতে পারো। বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, কি বলেছে দেখো, বেড়েছে বলেছে, আর এক কমেছে বলেছে, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট, সরি, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করলাম। তারপরে কি করি, তারপরে আমরা রেশিও মেথড হিসেবে সবগুলো আমাদের টেবিলে বসাই, গুণ করি, নিয়ে পার্সেন্টেজ কত ইনক্রিজ হচ্ছে সেটা ফ্র্যাকশনে বের করে পার্সেন্টেজ কনভার্ট করে নিই, ইজি। কোনো সমস্যা? আশা করছি নাই। নেক্সট অঙ্কে এগিয়ে যাই, এটা নেক্সট অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক, বুঝতে পেরেছি? আজকে এটা শেষ অঙ্ক। তো দেখো, এটা একই রকমের অঙ্ক, কিন্তু এখানেও ভলিউম এর ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু এখানে দেখো কি বলেছে, এখানে লেন্থ, লেন্থ বলেছে কত, 25% ডিক্রিজ করবে, বুঝতে পেরেছি? ব্রেথ না চেঞ্জ হবে না কিছু হবে, একই রকম থাকবে, সেম থেকে যাবে, সেম লিখে দিই, সেম। আচ্ছা, হাইট বলে, হাইটটা বের করতে হবে, আর ভলিউমটা বলে দিয়েছে, ভলিউম কত বলেছে, এটাও চেঞ্জ হবে না, সেম থাকবে, বুঝতে পেরেছি? আচ্ছা দেখো, একই রকম সিস্টেম কিন্তু,
এগুলো জানতে হবে। লাস্টে কি ছিল? কারেন্টে কত হবে? 25% মানে হচ্ছে 1/4। দেখো কি হবে? 4 ছিল ফার্স্টে, 1 লাস্ট পাবে। যেহেতু ডিক্রিজ করেছে 1 লাস্ট পাবে। কত হবে? 4 - 1 3। ঠিক আছে? সেম মানে কি? সেম মানে কি? সেম ছিল মানে চেঞ্জ হয়নি। তাহলে 1 1 বসিয়ে দিলাম। আগেও 1 ছিল এখন 1 আছে। এটা বসিয়ে দেবো। তুমি অন্য কোনো সংখ্যাও নিতে পারো। কোনো ব্যাপার না। 1 ছিল 1 ই রাখলাম। ঠিক আছে? হাইটটা বলে দেয়নি। আগের বার কি করেছিলাম দেখো, হাইটটা বলে দিয়েছিল। তাই জন্য কি হচ্ছে গুণ করে বসিয়ে দিতে পেরেছিলাম। কারণ কি হচ্ছে এটা 3টার গুণফল হয়। তো ওই জন্য করতে পেরেছিলাম। কিন্তু এবার তো ওখানে ক্ষেত্রফল করতে পারবো না। এবার তো ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল বলছি, এবার ভলিউম চেয়েছে। করতে পারবো না তো। তো ভলিউমটা বলে দিয়েছে এটা কনস্ট্যান্ট, চেঞ্জ হয়নি। মানে কি হচ্ছে এটাও 1 1, চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে এটা। এটা কত চেঞ্জ হবে? কত চেঞ্জ হবে সেটা আমাকে বের করতে হবে। কি বলেছি? উপরেরটা বসিয়ে দেবো। উপরেরটা বসিয়ে দেবো। উপরেরটা বসিয়ে দেবো কোথা থেকে? নিচ থেকে। নিচে যেটা আছে 1 1, 1 1 বসিয়ে দিলাম। কোনো সমস্যা? কিছু না। এবার গুণ বসাবো। ডান দিকের গুলো, ডান দিকের গুলো, ডান দিকের গুলো, বাম দিকে ডান দিকের গুলো, অর্থাৎ এইগুলো 1 into 3 গুণ করে দেবো। সেম ভাবে উল্টো দিকেরটা, এটা ডান দিকে আছে তো বাঁ দিকের গুলো 1 into, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এটা কত হবে? 3, এটা হবে 4। এটা হবে 3, এটা হবে 4। 3 থেকে 4 হয়েছে, বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? বেড়েছে। কত বেড়েছে? 1 বেড়েছে। কতর মধ্যে? 3 এর মধ্যে। আর যদি আমি এটা পার্সেন্টেজে কনভার্ট করতে যাই 100 দিয়ে গুণ করে দিতে হবে। তো এটা হয়ে যাবে কত? 33 পূর্ণ 1 3 বা 33.33, কোনটা আছে? 2 নম্বর হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছি? কোন সমস্যা? তাহলে আজকে এতটাই থাক। আজকে এটা শেষ অঙ্ক। আজকে এতটাই থাক। ঠিক আছে? পরের দিন আমরা আরো কিছু টাইপ রয়েছে। ঠিক আছে? কিছু কিছু আরো 3 4টে টাইপ রয়ে গেছে। যে 3 4টে টাইপ যদি আমরা করে দিতে পারি তো পার্সেন্টেজ মোটামুটি শেষ আমাদের। তারপরে যে কোনো এক্সামের পার্সেন্টেজ আমরা করতে পারবো। ঠিক আছে? এটুকু সিওরিটি দিতে পারি। এই সিরিজটা যদি তখন যারা কমপ্লিট করে নেবে তারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম গুলোতে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের অঙ্কগুলো কম বেশি ভালোভাবে করতে পারবে। ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থাকে তোমরা, যদি কোনো সমস্যা থাকে তোমরা এই নাম্বার চোর যে টেলিগ্রাম রয়েছে সেখানে তোমরা তোমাদের সমস্যার কথা বলতে পারো, বা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নম্বরেও তোমরা জিজ্ঞেস করতে পারো যে কি সমস্যা না সমস্যা। তো ঠিকই আছে। তো পরের দিন আমরা এরপর থেকে স্টার্ট করব, এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করে আসাটা মাস্ট। সেগুলো যদি আমরা প্র্যাকটিস করে না আসি তাহলে কিন্তু নিটফল আমাদের জিরো। কারণ শুধু শিখলেই হবে না, তা শেখার কিন্তু অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্লাই যদি আমরা না করি, আমরা যদি প্র্যাকটিস না করি, তাহলে সেটার খুব একটা বেশি কার্যকারিতা থাকবে না। বুঝতে পেরেছি? ঠিক আছে তবে টাটা আজকের জন্য। দেখা হচ্ছে আবার পরের দিন।